প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। 2026 সালের সিলেবাস অনুযায়ী গতকাল যে এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে আইসিটি বিষয়ের, তার নৈর্ব্যক্তিক প্রশ্নটি আলোচনা করব। গসেট থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ বিস্তারিত এখানে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আমরা প্রত্যেকটি প্রশ্ন যৌক্তিক আলোচনা সহ তোমাদের এখানে উপস্থাপন করব। প্রথমে লেখা আছে 10010 সংখ্যাটি গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন। প্রথমে আমরা দেখি 100 এই সংখ্যাটি ডেসিমাল ভ্যালু। এই ডেসিমাল সংখ্যাটিকে যদি আমরা ভিসিডি কোড 1248 16 32 64 এভাবে লিখে যদি মানটিকে প্রকাশ করি, তখন দেখা যায় এখানে টোটাল 7টা বিট রয়েছে। 1 2 3 4 5 6 7, 7 বিট। অর্থাৎ যে সংখ্যাটি ডেসিমালে 100 সেটিকে বাইনারিতে প্রকাশ করলে 7 ডিজিট বা 7 বিটের একটি বাইনারি সংখ্যায় রূপান্তরিত হয়। সুতরাং এই সংখ্যাটিকে গণনা করার জন্য মোট 7 বিট প্রয়োজন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 100 এ এর যোগফল কত হবে। 100 এই সংখ্যাটি দেওয়া আছে বাইনারিতে, আবার এই সংখ্যাটি হলো হেক্সাডেসিমাল পদ্ধতিতে। এখানে অ্যান্সার যেগুলো দেওয়া আছে সেগুলো হলো হেক্সাডেসিমাল পদ্ধতিতে। এখন আমরা 100 যে মানটি বাইনারি সেটিকে হেক্সাডেসিমালে প্রকাশ করব। বাইনারি থেকে হেক্সাডেসিমালে প্রকাশ করার সময় প্রতি 4 বিটের জন্য একটি গ্রুপ করতে হয়। তাহলে এখানে 100 হলো 3 বিট, আর আগে একটি শূন্য দিয়ে টোটাল 4 বিটের একটি গ্রুপে রূপান্তর করেছি। এই 4 বিটের সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হলো 4। তাহলে বাইনারি সংখ্যা 100 এটিকে ক্যালকুলেটরের মাধ্যমেও তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করলে তখন 4 পেয়ে যাবে। এই 4 এর সাথে ডাবল এ এই সংখ্যাটিও হেক্সাডেসিমালে আছে, সুতরাং আমরা 4 একটি হেক্সাডেসিমাল সংখ্যা, আবার ডাবল এ এটিও একটি হেক্সাডেসিমাল সংখ্যা। ক্যালকুলেটরে যখন দুটো যোগ করব তখন 1E আনসার পেয়ে যাব। পরবর্তী প্রশ্নটিতে একটি লজিক চিত্র দেওয়া আছে, লজিক সমীকরণ দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নে একটি লজিক ইকুয়েশন দেওয়া আছে, সরলীকৃত মান কত জানতে চাওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে অ্যান্সার হবে 1। কিভাবে? এই যে লজিক সমীকরণটি আছে সেখানে আমাদের ডিমর্গান নীতি প্রয়োগ করে প্রথমে রেখাগুলোকে ভাঙতে হবে। সবার উপরে এই যে বড় বারটি রয়েছে, বড় রেখাটি রয়েছে, সেটিকে যদি আমরা ভেঙে আলাদা করে ফেলি ব্র্যাকেটের বাইরের অংশে, তখন এ বার প্লাস বি, অলরেডি এ বার প্লাস বির উপর একটি বার রয়েছে, উপরেরটাকে ভাঙলে তখন ডাবল বার হয়ে যাবে। আর যখন আমরা বার ভাঙবো তখন এই ব্র্যাকেটের বাইরে এই অংশে ইনটু রয়েছে, সেটি অর গেট হয়ে যাবে প্লাস। আবার এই উপরের বার থেকে বি এর উপর অর্ধেক চলে আসলে বি বার হবে। এখন আমরা একটা বুলিয়ান মৌলিক স্বীকার্য জানি, সেটি হলো এ ডাবল বার ইকুয়াল টু এ। এখন এই দুটো রেখা যখন পরস্পর কাটাকাটি চলে যাবে তখন এ বার প্লাস বি বার থাকবে। এখন এ বার প্লাস বি বার, এই সমীকরণটিকে আবার যদি আমরা একটু অ্যারেঞ্জ করি, বি এবং যেহেতু সবগুলো প্লাস, এ বার প্লাস বি বার, যেহেতু সবটাই প্লাস তাই আমরা ইচ্ছে মতো এগুলোকে সাজাতে পারবো। এবারের জায়গায় এবার থাকলো, বি প্লাস বি বারকে আমরা আলাদা করে এভাবে লিখেছি। এখন বুলিয়ান মৌলিক স্বীকার্য হলো এ প্লাস এ বার ইকুয়াল টু 1, সুতরাং বি প্লাস বি বার ইকুয়াল টু, এই যে ব্র্যাকেটের অংশে বি প্লাস বি বার ইকুয়াল টু 1 হয়ে যাবে। এবার আগের মতো ঠিক থাকবে। তো এ বার প্লাস 1, এ বার প্লাস 1 ইকুয়াল টু 1, এটিও বুলিয়ান মৌলিক স্বীকার্য, সুতরাং আমরা ফাইনালি রেজাল্ট পেয়ে গেলাম 1। পরবর্তী প্রশ্নটি বলা আছে উদ্দীপকে লজিক গেটে আউটপুট 1 পেতে ইনপুট কেমন দিতে হবে। এখন এর মান, বি এর মান, সি এর মান কেমন দিলে এই সমীকরণটির আউটপুট 1 পাওয়া যাবে সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন আগে এই সমীকরণটি যদি সরলীকরণ না করো তাহলে ডিরেক্টলি তুমি বলে দিতে পারবে না যে কেমন ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে 1। আমরা কি করব, এখান থেকে অপশন 2 3 সঠিক, কিভাবে সঠিক সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা এই লজিক চিত্রটিকে ভেঙে ভেঙে মানগুলো লিখি। এ প্লাস বি নর গেট, কারণ এটি এ প্লাস বি হলো একটি অর গেট, অর গেটের সাথে নট যুক্ত আছে, সুতরাং এ প্লাস বি হোল বার এটি একটি নর গেট। আবার নিচের দিকে দেখতে পাচ্ছি একটা ইনপুট আসছে বি থেকে, একটা আসলো সি থেকে, তাহলে বি প্লাস সি, আবার এটিও নট গেট দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং নর গেট হয়ে গেল বি প্লাস সি হোল বার। এই দুটো নর গেট এ প্লাস বি হোল বার প্লাস বি প্লাস সি হোল বার, এই দুটো অংশ আবার এখানে অ্যান্ড গেট দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং দুটোর মাঝখানে অ্যান্ড প্রতীক বা গুণ চিহ্ন বসবে। সুতরাং এ প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার, আবার পুরোটার উপর একসাথে একটি বার দেওয়া হয়েছে, কারণ এই ন্যান্ড গেটের সাথে নট যুক্ত আছে, এই নট যুক্ত থাকা মানেই হলো পুরো সমীকরণের উপর একটি বার দিয়ে ফেলা। এখন আমরা বড় রেখাটিকে যদি ডিবর্গান নীতি অনুযায়ী ভেঙে ফেলি ঠিক মাঝখানে, তখন এ প্লাস বির উপর ডাবল বার হয়ে যাবে, এই ইনটু যেটা ছিল অ্যান্ড গেট সেটি অর গেট প্লাস হয়ে যাবে,
আবার বি প্লাস সির উপরেও ডাবল বার হয়ে যাবে। এ প্লাস বি সমান হলো এ ডাবল বার সমান এই সূত্র প্রয়োগ যদি আমরা করি তখন এ প্লাস বি পাওয়া যাবে। আবার বি ডাবল বার সমান বি, এই সূত্র প্রয়োগ করলে বি প্লাস সি ডাবল বার ইকুয়াল টু বি প্লাস সি হবে। সমীকরণটিকে সাজিয়ে যদি আমরা লিখি এ প্লাস বি প্লাস সি, কারণ বি প্লাস বি আর বি প্লাস বি ইকুয়াল টু বি, তাই এর জায়গায় থাকলো এই দুটো যে বি প্লাস বি আছে সেখান থেকে বি আসলো, সি এর জায়গায় সি থাকলো, সুতরাং এ প্লাস বি প্লাস সি, এই যে একটি সিম্পল অর গেট আমরা পেয়েছি। তাহলে এই অর গেটে মান কোথায় 1 বসালে আউটপুট 1 হয় সেটি তোমরা জানো। অর গেটে তিনটি যদি ভেরিয়েবল থাকে, একটি হলো এ, একটি হলো বি, একটি হলো সি, তখন তাদের ফলাফল এ প্লাস বি প্লাস সি। এর অর্থ হলো এ, বি অথবা সি কমপক্ষে একটি ইনপুট 1 হলেই ফলাফল 1 হওয়া যাবে। তাহলে এই যে আমরা ফলাফল 1 পেয়েছি, সেখানে এ, বি, সি এর মধ্যে 1 আছে, তাই এখন আমাদের অপশনের সাথে মিল আছে কোনটা? এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। কোথায়? প্রথম লাইন, এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 0। 1 পাওয়া যায়নি, 0 পাওয়া গেছে, তাহলে এটি সঠিক নয়, এটি ভুল। এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1, যেটি লাস্ট লাইনে আছে, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1, তিনটেই 1 হলে তখন ফলাফল অর গেটে 1ই হবে, যে কোনো একটি 1 হলেও 1 হবে। দ্বিতীয় যে শর্ত, তৃতীয়, সেটি হলো এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু 1। এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 0, ওই যে মাঝখানে, সি ইকুয়াল টু 1। তাহলে কমপক্ষে একটি হলে যেখানে আউটপুট 1 হয় সেখানে দুটো আছে, তাই আউটপুট 1 হবে। এখন এইভাবে আমরা দেখলাম যে এই যে অর গেট, সেই অর গেটের মধ্যে মানগুলো কিভাবে দিলে আউটপুট 1 পাওয়া যায়। তাহলে অপশন 2 এবং 3 হলো সঠিক উত্তর। 5 নং প্রশ্নে দেওয়া আছে উপরের লজিক চিত্রের জন্য সরলীকৃত মান নির্ণয় করো। এখন একটু আগে আমরা যে লজিক চিত্রটি পেয়েছি সেটি হলো একটি অর গেট। এখন অর গেটের জন্য যদি আমাদেরকে চিত্র আঁকতে হয়, এখান থেকে যে চিত্রগুলো আঁকবো সেগুলো আমরা দেখে একটু খেয়াল করি। সরলীকৃত মান, সরলীকৃত মান আমরা পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি, সেটি কিন্তু সরলীকৃত মান হিসেবে একটু আগে আমরা পেয়েছিলাম এ প্লাস বি প্লাস সি। এই যে দেখো তোমরা, এ প্লাস বি প্লাস সি একটি অর গেট পেয়েছিলাম। সে অর গেটের আলোকে যদি আমরা চিত্র আঁকি তখন গ নং প্রশ্নটি সঠিক, কারণ গ নং এর মধ্যে আমরা কি লিখেছি? এ বার, আবার এ বার প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি, ঠিক আছে, আর সি প্লাস সি বার প্লাস সি বার ইকুয়াল টু, প্রথমে সি এর সাথে নট গেট যুক্ত হয়েছে, এখানে সি বার হবে, আবার সেটি আবার নট করলে তখন সি ডাবল বার হবে, সি ডাবল বার থেকে সি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি বার ডাবল বার, এখন ডাবল বার থেকে বারে বারে যখন কাটা যাবে তখন এ প্লাস বি প্লাস সি হবে। এটি হলো আমাদের সরলীকৃত সমীকরণের চিত্র বা সমীকরণ। এখন পরের প্রশ্ন, HTML ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি? এটি একটি মুখস্থ প্রশ্ন, তোমাদের বইতে হুবহু লেখা আছে। HTML ফাইল এডিট করার জন্য যে সফটওয়্যারগুলো আমরা কম্পিউটারে ব্যবহার করি সেগুলো হলো নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। টেক্সট বুকে এই প্রশ্নটি এখানেই দেওয়া আছে। HTML ফাইল এডিট করার জন্য নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট ইত্যাদি এডিটর ব্যবহার করা হয়। এই যে টেক্সট এডিটর, এগুলো হলো টেক্সট এডিটর, যেখানে HTML এর কোডিংগুলো লেখা হয় আউটপুট পাওয়ার জন্য। শিক্ষার্থীরা ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে 7 এবং 8 নং প্রশ্ন। এখানে দুটো টেবিল দেওয়া হয়েছে, একটি টেবিল হলো স্টুডেন্ট নামক, আর একটি হলো রেজাল্ট টেবিল। দুটো টেবিলে প্রাইমারি কি হিসেবে আমরা দেখতে পাচ্ছি আইডি আছে, আবার এই টেবিলেও প্রাইমারি কি হিসেবে আইডি ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন করা হয়েছে রেজাল্ট টেবিলে আইডি ফিল্ডটি কোন ধরনের। এখন আমরা জানি একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য একটি টেবিলে ব্যবহৃত হয় তখন তাকে ফরেন কি বলা হয়। তাহলে রেজাল্ট টেবিলের আলোকে প্রশ্ন করা হয়েছে রেজাল্ট টেবিলে আইডি ফিল্ডটি কোন ধরনের। স্টুডেন্ট টেবিলের সাপেক্ষে রেজাল্ট টেবিলকে যখন বিবেচনা করা হবে তখন স্টুডেন্ট টেবিলের আইডি ফিল্ডটি যেহেতু রেজাল্ট টেবিলে আবার ব্যবহৃত হয়েছে তখন তাকে অবশ্যই ফরেন কি বলা হবে। বইতে কি লেখা আছে? বইতে লেখা আছে একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে যখন ব্যবহার করা হয় তখন সেই টেবিলে সেই কিকে ফরেন কি বলা হয়। তাহলে একটি টেবিল হলো এই যে প্রথম টেবিলটি স্টুডেন্ট ইনফো, আরেকটি হলো স্টুডেন্ট কন্ট্যাক্ট। এই দুটো টেবিলের মধ্যে রোল নাম্বার ফিল্ডটি এখানেও আছে, রোল নাম্বার ফিল্ডটি মনে করো এই জায়গাতেও আছে, তখন এই যে এখানেও রোল নাম্বার ইন্টিজার আছে, এখানেও রোল নাম্বার আছে। এখন প্রথম টেবিলের যে রোল নাম্বার যে ফিল্ডটি সেটি যেহেতু দ্বিতীয় টেবিলে আবার ব্যবহৃত হয়েছে তখন দ্বিতীয় টেবিলে এই রোল নাম্বারটিকে ফরেন কি বলা হচ্ছে। দ্বিতীয় টেবিলে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলের রোল নাম্বার ফিল্ডটিকে ফরেন কি বলা হয়। এখানে টেবিল দুটির মধ্যে রিলেশনশিপের ধরন কোনটি জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম টেবিলে যেহেতু তিনটি রেকর্ড S01, S02, S03, ঠিক একইভাবে দ্বিতীয় টেবিলেও তিনটি রেকর্ড আছে, অর্থাৎ প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একটি রেকর্ডেরই মিল রয়েছে। প্রথম টেবিলেও রোল নাম্বার
আইডি নাম্বার S02 একবার, দ্বিতীয় টেবিলেও S02 একবার। সুতরাং এই দুটো টেবিলের মধ্যে রিলেশনটি হলো মূলত 1 to 1 রিলেশন, অর্থাৎ প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের যদি একটি রেকর্ড বা একটি রো এর মিল থাকে তখন তাকে 1 to 1 রিলেশন বলে। এনসিটিপির বই থেকে তোমাদেরকে রেফারেন্স দিচ্ছি, দুটো টেবিলের মধ্যে যদি 1 to 1 রিলেশন থাকে তবে একটি টেবিলের একটি রো এর সঙ্গে অন্য টেবিলের একটি মাত্র রো এর সম্পর্ক খুঁজে পাওয়া যায়। তাহলে প্রথম টেবিলেও মিজানুর রহমান একবার, দ্বিতীয় টেবিলেও যদি এই নাম একবারই থাকে, বা প্রথম টেবিলেও রোল নম্বর 1 একবার, দ্বিতীয় টেবিলেও রোল নম্বর 1 যদি একবারই থাকে, তখন এই রিলেশনটিকে বলা হচ্ছে 1 to 1 রিলেশন। মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত সফটওয়্যার কোনটি? প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটি করা হয়েছে। মেশিন লার্নিং ব্যবহার করে তৈরিকৃত সফটওয়্যার হলো মাইক্রোসফট কোপাইলট। আমাদের এনসিটিপি বইয়ের যে মেশিন লার্নিং যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে তোমরা দেখো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং ব্যবহার করে বর্তমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সফটওয়্যার বা NLP তৈরি করা হচ্ছে। এর মধ্যে চ্যাট জিপিটি আমরা প্রতিনিয়ত হরহ ব্যবহার করছি, কোপাইলটও আমরা ব্যবহার করি, গুগল ভার্ডও আমরা ব্যবহার করি। তাহলে এই যে তিনটি সফটওয়্যার এগুলো মূলত মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং ব্যবহার করে তৈরি করা হয়েছে মূলত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করার জন্য। পরবর্তী প্রশ্নটিতে বলা হচ্ছে নিচের কোনটি HTML ডকুমেন্ট টাইপ ডিক্লারেশনে ব্যবহৃত হয়? HTML ডকুমেন্ট টাইপ বোঝানোর জন্য গ নম্বর হ্যাশ, এই যে এখানে একটা এক্সক্লেমেশন সাইন এরপরে ডক টাইপ HTML এভাবে লেখা হয়, এটি মূলত ডিক্লারেশন টাইপ। তাহলে প্রথমে একটা এক্সক্লেমেশন সাইন থাকবে, তারপর ডক টাইপ HTML এভাবে যদি লেখা হয় তখন ডকুমেন্টটি HTML লেখা হয়েছে এটি বোঝা যায়। উপরে কোডটি ভালো করে লক্ষ্য করো, প্রথম লাইনেই এই যে তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লেমেশন ডক টাইপ HTML, যাকে বলা হয় ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। হুবহু এনসিটিভির বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়। যারা আমার এই ভিডিওর আলোকে প্রত্যেকটি পেজ দেখে দেখে প্রিপারেশন নেবে বইয়ের প্রতিটি লাইন, তাদের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই সহজ হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, শারীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি কোনটি? এখানে ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ পর্যবেক্ষণ, এই দুটো হলো শারীরবৃত্তীয়। টাইপিং কি স্ট্রোক বা কি স্ট্রোক হলো মূলত আচরণগত বৈশিষ্ট্য। তাহলে 1 এবং 3 হলো সঠিক উত্তর। আমাদের এনসিটিভি বইয়ের আলোকে দেখো, শারীরবৃত্তীয় বা ফিজিক্যাল যে বিহেভিয়ার তার মধ্যে রয়েছে আঙ্গুলের ছাপ, হাতের রেখা শনাক্তকরণ, আইরিশ শনাক্তকরণ, মুখমণ্ডল বা মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ বা ফেস রিকগনিশন, এরপর হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণ বা ডিএনএ টেস্ট। তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পেয়েছি এবং ডিএনএ টেস্ট দেখতে পেয়েছি। এই দুটো হলো শারীরবৃত্তীয় নমুনা। কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? ডেটা সঞ্চালন মোড হলো মূলত সিমপ্লেক্স মোড, কারণ কম্পিউটার থেকে ডেটা মাল্টিমিডিয়া প্রজেক্টরে যায়, মাল্টিমিডিয়া প্রজেক্টর থেকে কোনো ডেটা কম্পিউটারে ফিরে আসতে পারে না। একমুখী ডেটা প্রবাহকে আমরা সিমপ্লেক্স হিসেবেই জানি। বিট সিনক্রোনাইজেশন হলো কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ছিল, তোমাদেরকে আমি বারবার বলেছিলাম এই জায়গা থেকে প্রশ্ন আসবে। বিট সিনক্রোনাইজেশনের জন্য যে পদ্ধতি সেখানে কি করা হয়, এটি হলো মূলত বিট প্রেরণের একটি সমন্বিত পদ্ধতি, এবং বিট সিনক্রোনাইজেশনের মাধ্যমে মূলত ক্লক পালসের মাধ্যমে উৎস এবং গন্তব্য বুঝতে পারে ডাটা গ্রহণ এবং প্রেরণ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। সেজন্য বিটের শুরু এবং বিটের শেষ বোঝানোর জন্য মূলত বিট সিনক্রোনাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে এটি একটি বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। ব্যান্ডউইথ বৃদ্ধির সাথে এর কোনো সম্পর্ক নাই। তাহলে 1-2 হলো সঠিক উত্তর। কোন কমান্ডটি টেবিল থেকে সব ডাটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? টেবিলে সব ডাটা পড়া বা সব ডাটা দেখা বা টেবিল থেকে ডাটা পুনরুদ্ধার করা, সেই কমান্ডটি হলো স্টার। সিলেক্টের পর যখন স্টার দেওয়া হবে তখন টেবিলের সমস্ত ডাটা দেখাবে যদি আমরা ফ্রম দিয়ে টেবল নেম লিখি। তাহলে সিলেক্ট স্টার মানে হলো অল, স্টার দিয়ে অল বোঝায়। পরবর্তী প্রশ্ন, স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেকশন এর শিক্ষার্থীদের তথ্য পাওয়ার কোয়েরি কোনটি? এখানে দুটো শর্ত দেওয়া আছে। শর্ত সাপেক্ষে তথ্য খোঁজার জন্য আমরা মূলত সিলেক্ট স্টারের পর টেবল নেম এরপর হোয়ার দিয়ে আমরা শর্তগুলো লিখি। তাহলে এখানে আমাদের কি কি শর্ত? ক্লাস ইকুয়াল টু 5 হতে হবে এবং সেকশন ইকুয়াল টু মর্নিং হতে হবে। এই আলোকে সঠিক উত্তর হলো মূলত খ নম্বর, যেখানে লেখা আছে সিলেক্ট স্টার, সকল তথ্য ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, হোয়ার ক্লাস ইকুয়াল টু 5 অ্যান্ড সেকশন ইকুয়াল টু মর্নিং। এখানে খেয়াল করো এরকম অপশন কিন্তু আরও একটি আছে, ঘ নম্বরও আছে, কিন্তু আমরা কি জানি যখন যেগুলো ইন্টিজার টাইপ ডাটা পূর্ণ সংখ্যা বা সাংখ্যিক মান নিউমেরিক ভ্যালু সেগুলোতে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয় না, আর যেগুলো অ্যালফাবেটিক ভ্যালু ক্যারেক্টার সেগুলোতে
দুই পাশে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে মর্নিংয়ের দুই পাশে, তাই এখানে মর্নিংয়ের এম এর পাশে 5-এর পাশে কোনো ইনভার্টেড কমা হবে না, শেষে মর্নিংয়ের দুই পাশে দুটো ইনভার্টেড কমা হবে, মাঝখানে এন্ডের মাধ্যমে দুটো শর্তকে আমরা যুক্ত করেছি। যেমন আমাদের এই বইতে এনসিটিভির বইতে লেখা আছে যে একাধিক শর্ত একসঙ্গে জুড়ে দিতে চাইলে অ্যান্ড অথবা অর ব্যবহার করে কাজটি করা যায়। যেমন নবম শ্রেণী এবং মর্নিং শাখার শিক্ষার্থীদের তথ্য চাইলে লিখতে হবে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলের নাম, ওয়ার ক্লাস ইকুয়াল টু 9 অ্যান্ড সেকশন ইকুয়াল টু মর্নিং। তাহলে ঠিক হুবহু এই পৃষ্ঠাটি আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন আসবেই। এমনকি তোমাদের চট্টগ্রাম বোর্ডে যে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আইসিটি বিষয়ের, সেই প্রশ্নটি থেকে যখন প্রশ্ন করা হবে তখনও দেখা যাবে যে সে পরীক্ষার জন্য যে প্রশ্নটি তোমাদেরকে দেওয়া হবে, দেখা যাবে সেখানেও এই লাইন থেকে তোমরা অনেকগুলো পেতে পারো। কারণ এই ডাটাবেজ অধ্যায় থেকে, ষষ্ঠ অধ্যায় থেকে যতগুলো শর্ত দেওয়া আছে, যতগুলো কোয়েরি কমান্ড দেওয়া আছে, সবগুলো এই পেজে আলোচনা করা হয়েছে। আমি বলেছিলাম যখন দুটো শর্ত একসাথে জুড়ে দেওয়া হবে তখন অ্যান্ড ব্যবহার করা হয়, অথবা একটি অথবা আরেকটি বোঝালে মাঝখানে অর ব্যবহার করা হয়, কোনোটাই না বোঝাতে নট ব্যবহার করা হয়। এভাবে বেশ কটি শর্ত এখানে লেখা আছে, তাই এই লাইনগুলো তোমরা অবশ্যই আগামী দিনে যারা 2027 সালে পরীক্ষা দিবে কিংবা চট্টগ্রাম বোর্ডের এই বছরের 2026 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিবে তাদের জন্য এই পেজটি গুরুত্বপূর্ণ। নিচের উদ্দীপকের আলোকে 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দেখো শিক্ষার্থীরা, এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটি হলো মূলত মেশ টপোলজির। বলা হচ্ছে এই ধরনের নেটওয়ার্কের মোট তারের সংখ্যা কত হবে। মেশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হলো n × n-1 ডিভাইডেড বাই 2। এটি রাজশাহী বোর্ড 2024-এ কিন্তু এরকম একটি প্রশ্ন এসেছিল। সুতরাং অনেক প্রশ্ন বোর্ড প্রশ্ন রিপিট হয়, তোমরা অবশ্যই বোর্ড প্রশ্নগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়বে। একই উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে, আমরা পরবর্তী প্রশ্নটিতে যাব। সেখানে আমরা যাওয়ার আগেই এই যে লাইনটি এখানে দেওয়া ছিল যে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা নির্ণয় করার ফর্মুলা n × n-1 ডিভাইডেড বাই 2। এখানে n দ্বারা মূলত নোড বা কম্পিউটারের সংখ্যা, এবং প্রতিটি নোড কতটি নোড হবে সেটা n-1 1টি সংযোগের প্রয়োজন হয়। সবসময় n থেকে n-1 পর্যন্ত এদের নোড সংখ্যা থাকবে, ডিভাইডেড বাই 2 দিলে সেটি পাওয়া যাবে। এখন মেশ টপোলজির সুবিধা কি? কোনো সংযোগ তার নষ্ট বা বিচ্ছিন্ন হলে বিকল্প সকল কম্পিউটারে ডাটা আদান প্রদান করা অব্যাহত থাকে, কারণ এখানে বিকল্প পথ রয়েছে। এ থেকে যদি বি থেকে ডাটা নাও পাঠানো যায়, এ থেকে সিতে ডাটা পাঠিয়ে সি থেকে আবার বিতে ডাটা ফেরত আনা যাবে। তো এখানে একই বিষয়টি প্রশ্ন করা হচ্ছে, উল্লিখিত টপোলজির সুবিধা কোনটি? শক্তিশালী নেটওয়ার্ক কাঠামো কিনা এটি। তারপর হলো একটি লিঙ্ক নষ্ট হলেও ডাটা আদান প্রদান করা সম্ভব, এটি হলো এর সুবিধা। ইনস্টলেশন এবং কনফিগারেশন কিন্তু তুলনামূলকভাবে মেশ টপোলজিতে অনেক জটিল, তাই 2 নম্বর অপশনটি সঠিক উত্তর নয়। 1 এবং 3 এই কাঠামোটি শক্তিশালী, কারণ এখানে অনেকগুলো বিকল্প পথে সরাসরি একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারেও ডাটা পাঠানো যায়, বিকল্প পথ ব্যবহার করেও ডাটা পাঠানো যায়। আর এটি একটি, সেজন্য বলা হচ্ছে একটি লিঙ্ক যদি নষ্ট হয়ে যায় তথাপি ডাটা পাঠানো যায় ভিন্ন লিঙ্কের মাধ্যমে। তাহলে মেশ টপোলজির সুবিধাগুলো দেওয়া আছে। এখানে ইনস্টলেশন এবং কনফিগারেশন অত্যন্ত জটিল, আমাদের প্রশ্নে দেওয়া আছে ইনস্টলেশন এবং কনফিগারেশন সহজ, সুতরাং 2 নম্বর অপশনটি ভুল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ন্যানো টেকনোলজির কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো তৈরি করা যায়? এটি ন্যানো টেকনোলজির যে দুটো বৈশিষ্ট্য রয়েছে, একটি হচ্ছে বটম টু আপ আর একটি হলো টপ ডাউন অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ। আমাদের এখানে যেহেতু বলা হচ্ছে ক্ষুদ্র থেকে বড়, তাহলে ছোট থেকে বড় বোঝায়, সেটি হলো বটম আপ অ্যাপ্রোচ। আর যদি বলা হয় বড় থেকে ছোট কাঠামো তৈরি করো, তখন হবে টপ ডাউন অ্যাপ্রোচ। তাহলে আমাদের আজকের সঠিক উত্তর হলো বটম আপ অ্যাপ্রোচ, ঘ নম্বর। এই যে বিষয়টি লেখা আছে তোমাদের এনসিটিভির যে বইটি আছে, আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা এই বইটির প্রত্যেকটি লাইন আমাদের এই ভিডিওর আলোকে যদি তোমরা দেখো তাহলে তোমাদের অবশ্যই সহজ হবে। যেমন আমি বলেছিলাম এখান থেকে প্রশ্ন আসতে পারে, স্মার্ট ওষুধ তৈরির মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সার সৃষ্টি এবং দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে কোন প্রযুক্তির মাধ্যমে? সেটি হলো ন্যানো টেকনোলজি। পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। এভাবে একটি অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, তখন তোমাকে ন্যানো টেকনোলজি সম্পর্কে লিখতে হবে। তাহলে ন্যানো টেকনোলজির উপর ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক, তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স,
রোবোটিক্স, মেশিন লার্নিং প্রত্যেকটি বিষয়ের উপর আমরা আলাদা করে এভাবে প্রত্যেকটি বইয়ের লাইন মার্ক করে এমসিকিউ দিয়েছি। সেগুলো তোমরা পড়বে। প্রথম অধ্যায়ের জন্য তোমাদের প্রিপারেশন যথেষ্ট হবে। 19 এবং 20 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের এই উদ্দীপকের আলোকে। একটি অফিসে 10টি কম্পিউটার এমন একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সংযুক্ত যা নেটওয়ার্কে ডেটা পাঠালে সব কম্পিউটারে যায়। এ কারণে কেন্দ্রীয় ডিভাইসটি পরিবর্তন করা হলো। কারণ একটি কম্পিউটার থেকে যখন ডেটা পাঠানো হচ্ছে, একটি কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করা হয়েছে। সেই কেন্দ্রীয় ডিভাইসের কোনো বুদ্ধিমত্তা না থাকায় সে কী করে, ডেটাটা সবার কাছে ব্রডকাস্ট করে দেয়। এতে করে নেটওয়ার্কে কনজেশন তৈরি হয়, নেটওয়ার্কে সময় বেশি লাগে। সেজন্য নেটওয়ার্কটি পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হলো। এবং এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমে যে টপোলজিটি তৈরি করা হয়েছে সেটি ছিল মূলত স্টার টপোলজি। কারণ স্টার টপোলজিতে মূলত কেন্দ্রীয় ডিভাইস থাকে। এখানে কেন্দ্রীয় ডিভাইসের কথা বলেছে, সুতরাং কেন্দ্রীয় ডিভাইস থাকে কোথায়? স্টার টপোলজিতে। ম্যাশে তো কোনো ডিভাইসই থাকে না, পরস্পরের সাথে সরাসরি যুক্ত। রিং টপোলজিতেও কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, এটি একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার বৃত্তাকারে সংযুক্ত করে তৈরি করা হয়। বাস টপোলজিতে একটা সেন্ট্রাল বাস বা কেন্দ্রীয় কেবল ব্যবহার করা হয়। আর এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, আর কেন্দ্রীয় ডিভাইস হলো স্টার টপোলজি। সেখানে সুইচ অথবা হাব ব্যবহার করা হয়। এই যে তোমাদের কথাটি বইতে এভাবে লেখা আছে, হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজি নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই শনাক্তকরণ করা যায়। তাহলে পরবর্তীতে যে নেটওয়ার্ক, সের উপর প্রশ্ন আসেনি, প্রশ্ন এসেছে আসলে কোন ধরনের নেটওয়ার্ক ছিল তার উপরে। এখানে আসছে প্রশ্নটি, একই উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে, ডিভাইস পরিবর্তনের ফলে নেটওয়ার্কটির কাঠামোতে কি প্রভাব পড়বে? যখন ডিভাইসটি চেঞ্জ করা হলো তখন আমরা কি প্রভাব পাবো? সেটি হলো লজিক্যাল টপোলজি বা ডাটা প্রবাহের উন্নতি হবে। কারণ ডাটা প্রবাহ এখন আর সকল ডিভাইসের মধ্যে যাবে না, শুধুমাত্র যেই টার্গেটেড ডিভাইসে ডাটা পাঠানো হচ্ছে, হাব যদি ব্যবহার করতাম তখন সে হাব প্রথম কম্পিউটার থেকে, প্রেরক কম্পিউটার থেকে সকল প্রাপক কম্পিউটারে ডাটা পাঠিয়ে দিত। শুধুমাত্র যে অ্যাড্রেসে ডাটাটা পাঠানো হতো সে গ্রহণ করত, অন্যরা রিজেক্ট করত। এতে করে সময় বেশি প্রয়োজন ছিল। এখন যখন হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা হবে তখন ডাটা প্রবাহের উন্নতি হবে। অর্থাৎ সরাসরি হাব কি করবে, যে কম্পিউটারে ডাটা পাঠাচ্ছি 1 থেকে 9 নাম্বার কম্পিউটার, ফিক্সড 9 নাম্বার কম্পিউটারে এই ডাটাটা পাঠিয়ে দিবে। এতে ডাটা প্রবাহের উন্নতি হবে। এরপর নেটওয়ার্ক পারফরমেন্স বৃদ্ধি পাবে, এটিও সহজ। গাঠনিক টপোলজি বদলে যাবে না, গাঠনিক টপোলজি অনেকটা ঠিকই থাকবে, শুধুমাত্র হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করা হবে। সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? সি ভাষায় ডাটা ইনপুট করা হয় স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি প্রশ্ন ভেঙে ভেঙে তোমাদের জন্য রেফারেন্স সহ আলোচনা করেছি, তোমাদের বেটারমেন্টের জন্য। তোমরা এগুলো ভালো করে দেখবে। 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই যে সি প্রোগ্রামিং কোড দেওয়া হয়েছে ফর লুপ ব্যবহার করে, তার আলোকে। এখানে ফর লুপ ব্যবহার করে স্টার্টিং ভ্যালু 15 দেওয়া আছে, এন্ডিং ভ্যালু 25। ফর লুপের প্রথম অংশকে ইনিশিয়ালাইজেশন বলা হয়, মাঝখানের অংশটিকে কন্ডিশন বা টেস্টিং বলে, শেষের অংশটিকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট বলা হয়। আমাদের স্টার্টিং ভ্যালু দেওয়া আছে 15 আর এন্ডিং ভ্যালু দেওয়া আছে 25, অর্থাৎ সি এর মান বাড়তে বাড়তে 25 পর্যন্ত হতে পারে, আর সি এর মান শুরুতেই লেস দেন অর্থাৎ ছোটই আছে, 15 মানই ছোট। আবার সি এর মান প্রতি ধাপে 2 করে বাড়বে। এবং এই শর্তগুলো সত্য থাকলেও যতক্ষণ পর্যন্ত সি এর মান 25 এর সমান না হয় ততক্ষণ পর্যন্ত প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সে অ্যাপেল লেখাটি প্রিন্ট করবে। এখানে আবার একটি শর্ত দেওয়া আছে, 25 যাওয়ার আগে যদি সি ইকুয়াল 21 হয় তখন প্রোগ্রাম ব্রেক করে ফেলবে। অর্থাৎ প্রোগ্রাম কিন্তু এখানে লিমিট 25 দেওয়া থাকলেও 25 পর্যন্ত যাবে না, 21 গেলেই প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে, কারণ এখানে ব্রেক লেখা আছে। এখন এই 15 থেকে 21 পর্যন্ত যেতে কয়টি ধাপ অতিক্রম হলো? যতগুলো ধাপ ততবার প্রিন্টএফ ফাংশনটি কাজ করবে, ততবার অ্যাপেল লেখাটি প্রদর্শিত হবে। তো প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি 15 ইজ লেস দেন 25, 15 হলো ছোট 25 থেকে। কন্ডিশন সত্য, কন্ডিশন যদি সত্য হয় তখন আমরা অ্যাপেল লেখাটি একবার প্রিন্ট করব। আবার 15 এর সাথে 2 যোগ করা হবে, 17 হবে। 17 যদি হয় 17 ইজ লেস দেন 25, এখনো কন্ডিশন সত্য, 17 25 থেকে ছোট, সেজন্য আইসিটি অ্যাপল লেখাটি আবারও প্রিন্ট করবে। আবার যখন মান 2 বৃদ্ধি করবে, 17 যোগ 2 অর্থাৎ 17 প্লাস 2 ইকুয়াল টু 19, 19 ইজ লেস দেন 25, এখনো কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য হলে প্রিন্টএফ এর ভেতর যে অ্যাপল কথাটি আছে সেটি প্রিন্ট করবে। এখন আবার মান 2 বৃদ্ধি করা হবে, তখন 21 ইজ লেস দেন 25, কন্ডিশন সত্য, তাই অ্যাপল লেখাটি প্রিন্ট করবে। প্রিন্ট করার পর যেহেতু এই ধাপে আই এর ভ্যালু 20, সি এর ভ্যালু 25,
21, তাহলে এখানেও লেখা আছে সি ইকুয়াল ইকুয়াল যখন 25 হবে তখন প্রোগ্রাম ব্রেক করবে, অর্থাৎ আর কোনো মান গ্রহণ করবে না, প্রোগ্রাম আমাদেরকে ফলাফলটা জানিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে যে সি ইকুয়াল ইকুয়াল 21 যখন আছে তখন মিলে গেল, মিলে যাওয়ার কারণে প্রোগ্রাম ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গেলে আমরা আর 25 পর্যন্ত যেতে পারবো না। এই জন্য আমরা একবার প্রিন্ট করবে 19-এর 15 এর জন্য, একবার 17, একবার হচ্ছে 19, একবার হলো 21। দেখো এখানে 21 কিন্তু চেক করছে পরে, আগেই কিন্তু প্রিন্ট করার কাজটি করে ফেলে। যদি এই প্রিন্টএফ ফাংশনটি আগেই দেওয়া হতো তখন কিন্তু 21 পর্যন্ত যেত না, তখন তখন সে আগে যদি এই কন্ডিশনটি থাকতো তখন সে প্রিন্ট করতো পরে, এখন কিন্তু আগেই প্রিন্ট করে ফেলে। যদি কন্ডিশনটি আগে থাকতো তখন আর প্রিন্ট করতো না, কারণ কন্ডিশনের সাথে মিলে যেত। তাহলে এখানে প্রিন্টএফ যে স্টেটমেন্ট সেটি কোথায় দেওয়া আছে ভালো করে লক্ষ্য করতে হবে। যদি প্রিন্টএফ ফাংশনটি ইফের শর্তের আগেই থাকে তখন প্রিন্টের কাজটা হয়ে যাবে 15-এর জন্য একবার, 17-এর জন্য একবার, 19-এর জন্য একবার, 21-এর জন্য একবার, টোটাল 4 বার হয়ে যাবে। 4 বার হওয়ার পর যখন দেখবে সি ইকুয়াল 21, আমিও 21 নিয়ে কাজ করছিলাম, সেজন্য এখানে ব্রেক হয়ে যাবে, আর প্রিন্ট করবে না। আরেকটি প্রশ্ন দেওয়া আছে 23 নং, ইফ শর্তটি বাদ দিলে অ্যাপল লেখাটি কতবার প্রদর্শিত হবে। এখন ইফ যদি নাই থাকে তাহলে লিমিট 25 পর্যন্ত, 25 পর্যন্তই যাবে, প্রতিবার 2 করে পারবে। 15-তে একবার, 17-তে একবার, 19-এ একবার, 21-এ একবার এবং 25-এ একবার, টোটাল 7 বার, এই 6 বার এই লেখাটি প্রিন্ট হবে, আরও 2 বার বাড়বে। তাহলে 15-এর জন্য একবার কন্ডিশন সত্য, লেখা প্রিন্ট করবে অ্যাপল, আবার যখন 2 বাড়বে 17 হবে, 17 ইজ লেস দেন 25, তাহলে কন্ডিশন সত্য হলে আরেকবার প্রিন্ট করবে, এরপর আবার 2 বাড়বে তখন 19 হবে, 19 ইজ লেস দেন 25, কন্ডিশন সত্য, প্রিন্টএফ লেখাটি প্রিন্ট হবে। 19 এর সাথে যখন আবার 2 যোগ করা হবে তখন 21 হবে, 21 ইজ লেস দেন অর ইকুয়াল টু 25, এখনও কন্ডিশন সত্য, যেহেতু আমাদের ইফ নাই তাই আমরা আরও সামনে যেতে পারবো। 21 এর সাথে যখন আবার 2 যোগ করা হবে তখন 23 হবে, 23 কন্ডিশন সত্য, তখনও প্রিন্ট করবে। এরপর হচ্ছে যে 25 যখন হবে, 25 ইজ লেস দেন 25, এটিও সত্য, 25 ইজ ইকুয়াল 25, তাই অ্যাপল লেখাটি প্রিন্ট করবে। এখানে 21 স্টেটমেন্টে দুবার আসছে, 21 এর জন্য একবারই প্রিন্ট করবে। তাহলে এই যে টোটাল প্রিন্টএফের ফাংশনটা কয়বার হলো তোমরা গুনে নাও, একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 6 বার প্রিন্ট করবে। আমরা পরবর্তী সেকেন্ড লাস্ট যে কোয়েশ্চেন আজকে 24 সেটিতে চলে আসলাম। একটি প্রোগ্রামে ইন্টিজার অ্যারে অফ 5, এখানে অ্যারের এলিমেন্টগুলো 10, 20, 30, 40, 50 এভাবে দেওয়া থাকলে তখন A0 নং যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে 10 আছে এটি সত্য কিনা, A2 নাম্বার লোকেশনে ভ্যালু 30 আছে এটি সত্য কিনা, A5 নাম্বার লোকেশনে ভ্যালু 50 আছে এটি সত্য কিনা, বা কোনগুলো সত্য জানতে চেয়েছে। এখন তোমরা জানো যে ইন্ডেক্স যখন ব্যবহার করা হয়, অ্যারে যখন ব্যবহার করা হয়, অ্যারে এর একটি ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্স স্ট্রিংটা সবসময় স্টার্ট হয় 0 নাম্বার থেকে। এই যে অ্যারের ইন্ডেক্স 0, অ্যারের ইন্ডেক্স 1, 2, 3, 4, তাহলে ইন্ডেক্সিং যেহেতু 0 থেকে শুরু হয়েছে, প্রথম ভ্যালুটাও 0তে থাকবে। তাহলে A0 বলতে কি বোঝায়, A0 বলতে বোঝাবে 0 নাম্বার লোকেশন, মেমোরি 0 নাম্বার লোকেশনে 10 থাকবে। A1 বলতে 2 নাম্বার লোকেশনের মানটা বোঝাবে। A3 যখন বলা হবে তখন তৃতীয় মানটিকে বোঝা যাবে। তাহলে এখানে A1 ইকুয়াল টু A0 ইকুয়াল টু 10 এটিও সঠিক, A2 ইকুয়াল টু 30 এটিও সঠিক, আর A5 বলতে কিছু নাই, এখানে কিন্তু ইন্ডেক্সিং 0 থেকে 4 পর্যন্ত হলে টোটাল 5টা হয়ে যায়, তাই এখানে A5 বলতে আসলেই কিছু নাই, A5 এ কোনো মানও যাবে না, A4 এর মধ্যে শেষ হয়ে যাবে 50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্ডেক্সিং এর মাধ্যমে অ্যারেতে ভ্যালুগুলো রাখা হয়, ইন্ডেক্সিং স্টার্ট হয় 0 থেকে, 0 নাম্বার লোকেশনে একটা মান, 1 নাম্বার লোকেশনে একটা, 2 নাম্বার লোকেশনে একটা, 3 নাম্বার একটা, 4 নাম্বার একটা, টোটাল এভাবে 5টা মান রাখা যাবে। অ্যারের প্রথম উপাদান 0তম ঘরে, দ্বিতীয় উপাদান একতম ঘরে থাকে, তৃতীয় উপাদান 2তম ঘরে, একইভাবে nতম উপাদান হচ্ছে n-1তম ঘরে থাকে। এভাবেই কিন্তু প্রশ্নটা আসছে। আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসলাম শিক্ষার্থীরা। আমরা আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও, বোর্ড কোয়েশ্চেন, বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি। তোমরা চট্টগ্রাম বোর্ডে যারা পরীক্ষা দিবে, 2026 সালের যে পরীক্ষাটি হয়নি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেই প্রশ্নের জন্য তোমরা এমসিকিউ এখান থেকে পড়তে পারবে। সি প্রোগ্রাম এর ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি? লজিক্যাল অপারেটর হলো 3টি, একটি হলো অ্যান্ড অপারেটর, একটি হলো লজিক্যাল অর অপারেটর, আর একটি হলো লজিক্যাল নট অপারেটর। তাহলে এই তিনটিকে লজিক্যাল অপারেটর বলা হয়। অ্যান্ড গেটের জন্য ডাবল অ্যান্ড প্রতীক, অর গেটের জন্য দুটো ভার্টিক্যাল লাইন
এবং নট গেটের জন্য এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা হয়। এছাড়াও প্রশ্ন আসতে পারে রিলেশনাল অপারেটর কোনগুলো, এগুলো তোমরা জেনে রাখবে। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল টু, এটি শেষের এটিকে বলা হয় নট ইকুয়াল টু। আবার লজিক্যাল অপারেটর এন্ড অর নট, একটু আগেই বললাম। গাণিতিক অপারেটর প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, পার্সেন্ট, এগুলো সব গাণিতিক অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কিন্তু একটু মনে রাখা কঠিন আছে যদি খেয়াল না করো। ইকুয়ালস এন্ড এটিও একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। প্লাস অর ইকুয়াল, মাইনাস অর ইকুয়াল, ইনটু অর ইকুয়াল, ডিভাইড অর ইকুয়াল, পার্সেন্ট অর ইকুয়াল, দিস আর অল অ্যাসাইনমেন্ট অপারেটর্স। তাই এইগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। ধন্যবাদ অনেক তোমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা শীঘ্রই ফিরবো অধ্যায়ভিত্তিক এমসিকিউ বই থেকে সরাসরি দাগের মাধ্যমে আলোচনা করে।